আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ম্যারি স্টোফারের স্টোরির বাকি অংশ নিয়ে। আপনারা যারা পার্ট 1 দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আগে আপনারা পার্ট 1 দেখে এসে তারপরে আজকের স্টোরিটি দেখুন, তাহলে আপনারা এই স্টোরির কিছুই বুঝতে পারবেন না। ডেসক্রিপশনে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করে পার্ট 1 দেখে আসতে পারেন। আর আসল যে কাহিনীটা হচ্ছে, মিং যখন 14 বছর বয়স তখন থেকে মিং হচ্ছে ডায়েরি লিখতো, মানে গল্প লিখতো, স্টোরি, ফিকশনাল কাহিনী। যে হচ্ছে সে নিজেকে হিরো মনে করতো, যে সে হচ্ছে হিরো, দেখতে অনেক সুন্দর, তার জন্য সবাই পাগল। যত ফেমাস সেলিব্রিটি ছিল, বিশেষ করে মেয়েরা, তাদের সবার নাম সেখানে থাকতো নায়িকা হিসাবে, যে তারা মানে তার সাথে তার রিলেশন হয়েছে, সে নিজে নায়ক। এবং মনে করেন একজন ফেমাস সেলিব্রিটি নায়িকা, সে হচ্ছে তার সাথে মিংয়ের দেখা হয়েছে, মিং অনেক সুন্দর, সেই মেয়ে মিংয়ের প্রেমে পড়ে গেছে, তারপরে দুজনের মধ্যে রোমান্টিক রিলেশন হয়েছে, ফিজিক্যাল হয়েছে দুজনে। তো তারপরে একটা সময় মিং তাকে ডাম্প করে দিয়েছে, সেই মেয়ে মিংয়ের জন্য অনেক কান্নাকাটি করছে, কিন্তু মিং তার সাথে অনেক খারাপ আচরণ করছে। তো মিং তাকে পাত্তা না দিয়ে অন্য মেয়ের দিকে চলে গেছে। তো এরকম ফিকশনাল কাহিনী সে ওই গল্প আকারে সে তার ডায়েরিতে লিখতো। আর এরকমভাবেই এই যে সেলিব্রিটিদের, যে সেলিব্রিটিদের প্রতি মিংয়ের ক্রাশ ছিল, তাদেরকে নিয়ে যেরকম এরকম ফিকশনাল স্টোরি মিং তৈরি করতো, সেরকম ম্যারিকে যখন ওই স্কুলে প্রথম দেখে, ম্যারির প্রতিও ওর একটা ক্রাশ তৈরি হয়ে যায় এবং ম্যারির প্রতি ওর একটা অবসেশন তৈরি হয়ে যায়। এবং ম্যারিকেও সে এই যে স্টোরি এর মধ্যে নিয়ে আসে, তার যে স্টোরির নায়িকা, এর মধ্যে সে ম্যারিকেও চিন্তা করতে থাকে। ম্যারিকে চিন্তা করেও সে স্টোরি লেখা শুরু করে দেয়। তারপর থেকে সে চিন্তা করে যে ম্যারিকে একদিন না একদিন সে কিডন্যাপ করবে। ম্যারির সাথে সে যা স্টোরিতে লিখছে, যা স্টোরিতে সে ইমাজিন করছে, সেগুলো সে সত্যি রিয়েল লাইফে ফিল করবে। তো আমার মনে হয় এক্ষেত্রে একটা জিনিস, যেটা হচ্ছে যারা সেলিব্রিটি ছিল ফেমাস, তাদেরকে তো সে কোনোদিন কিডন্যাপ করতে পারতো না। তো ম্যারি হচ্ছে তার ইজি টার্গেট। তার যত নায়িকা ছিল, পছন্দের ক্রাশ যারা ছিল, তাদের মধ্যে ম্যারি ছিল সবচেয়ে ইজি টার্গেট। কারণ ম্যারি তার ধরাছোঁয়ার ভিতরে ছিল, ম্যারি তার টিচার ছিল, ম্যারি একজন নর্মাল মানুষ ছিল, সে নর্মালি বাইরে যেত। তো ম্যারিকে মানে কিডন্যাপ করা যথেষ্ট ইজি ছিল অন্যান্য সেলিব্রিটিদের তুলনায়। এই জন্য আমার মনে হয় সে ম্যারিকে টার্গেট করছে। এবং এই 15 বছর ধরে সে ম্যারির পিছনে মানে হাত পা বেঁধে, মানে কোমর বেঁধে লেগে থাকে বলে না, ওই রকমভাবে লেগেছিল, যে ম্যারি কোথায় যায়, কি করে, এখন কোথায় জব করে, এইসব সব কিছু আর কি ম্যারির পিছনে সে এইগুলা স্পাইয়ের মতো খোঁজাখুঁজি করতো। আর সে যে ম্যারিকে বলেছে যে সে বি গ্রেড দিছে, তারপরে সে কোথাও যেতে পারে নাই, অ্যাডমিশন নিতে পারে নাই, এই সব কিছু ছিল টোটালি মিথ্যা কথা, একদম ভুয়া কথা। ম্যারি কোনো তাকে বি গ্রেড দেয় নাই, এটা শুধু ম্যারিকে গিল্টি ফিল করানোর জন্য মিথ্যা কথা বলছে। সে ভালো নাম্বার নিয়ে স্কুল থেকে পাশ করছে, ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছে, তারপরে সে ভালো জব করছে, আবার মতো সে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়ছে এবং সে ভালো পজিশনে জব করছে। এগুলো হচ্ছে শুধুমাত্র ম্যারি যাতে গিল্টি ফিল করে, যাতে মনে করে যে না, সত্যি সে এই ছেলেটার সাথে খারাপ কিছু করছে, এই জন্য ম্যারিকে শুধুমাত্র গিল্টি ফিল করানোর জন্য সে এই কথাগুলো বলছে। আর এই যে ম্যারিকে যে কিডন্যাপ করছে, এর 5 বছর আগে সে আরেকবার ম্যারিকে কিডন্যাপ করার জন্য ম্যারির বাসায় মানে হানা দিছিল, ম্যারির বাসায় ঢুকছিল। সে যখন ম্যারির বাসায় ঢুকছিল, তখন আসলে সে দেখতে পারে যে এটা ম্যারির বাবা মার বাসা, ম্যারির বাসা না। তো সে ভাবছিল যে ম্যারি সবসময় এই বাসায় যাওয়া আসা করে, এটা হয়তো বা ম্যারির বাসা, কিন্তু এটা ম্যারির বাসা ছিল না। তো তখন ম্যারির বাবা মা বলতে থাকে যে ম্যারি তো এখন আপাতত শহরের বাইরে গেছে, ও তো ফিলিপাইনে গেছে, আপাতত তো মিনিসোটাতে নেই। তখন সে আবার খুব দুঃখ পায়, তো চলে আসে। তখন আসলে ম্যারির বাবা মা খুবই ভুল একটা কাজ করছে, যে তারা আসলে পুলিশকে ইনফর্ম করে নাই। তারা যদি তখন পুলিশকে ইনফর্ম করতো, তাহলে হয়তো বা আজকের এই ঘটনাটা ঘটতো না। তো এরপরে কিছুদিন পরে ম্যারি আর ওর হাজব্যান্ড যখন আবার ফিলিপিন থেকে মিনিসোটাতে চলে আসে, এরপর থেকে মিং পুরোপুরি ম্যারির পিছনে লেগে থাকে, ম্যারির বাসা খুঁজে বের করে, তারপরে হচ্ছে ম্যারির বাসার ঠিক সামনে নিজে একটা বাসা ভাড়া নেয়। এবং অফিস থেকে এসেই ওর কাজ ছিল সারাক্ষণ ওখানে খাবার দাবার নিয়ে, ওই দূরবীন নিয়ে বসে থেকে ম্যারির বাসা দেখা, ম্যারি কী করে, ম্যারির হাজব্যান্ড কী করে, ম্যারির বাচ্চা কাচ্চা কখন আসে, ম্যারি কখন বাসা থেকে বেরোয়, কখন ঢুকে, ওর হাজব্যান্ড কখন আসে, সারাদিন কে কী করে, সব সময় সব কিছু সবসময় সে ম্যারি আর ম্যারির ফ্যামিলির মানুষজন কী করে, এগুলো নিয়েই পড়ে থাকতো। তো হচ্ছে এরকম করতে করতে ও জানতে পারে যে ম্যারিরা হচ্ছে 4 বছরের জন্য ফিলিপিনে যাচ্ছে 20 তারিখে। এটা জানার পরে মিং ধরে নেয় যে এবার তো আর ভুল করা যাবে না, আগের বার যেরকম ভুল করছিল এবার আর ভুল করা যাবে না। আর মিং আর ম্যারি হচ্ছে ফিলিপাইনে যাওয়ার আগেই, যেহেতু 4 বছরের জন্য চলে যাবে, আগেই হচ্ছে ওকে কিডন্যাপ করতে হবে। ওর যে ফ্যান্টাসি
ম্যারিকে নিয়ে এগুলো ফুলফিল করার জন্য। তো 4 বছরের জন্য চলে গেলে তো ও আর পাচ্ছে না, 4 বছরের জন্য সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তো এই কয়েকদিনের ভিতরেই ম্যারিকে তার কিডন্যাপ করতে হবে। ম্যারির প্রতি মিংয়ের মানে অবসেশন কতখানি ভয়ঙ্কর ছিল। 15 বছর ধরে কিভাবে একটা লোক একটা মানুষের পিছনে এরকমভাবে লেগে থাকতে পারে কাজ কাম বাদ দিয়ে। মানে কাজ কাম করতো, সে পড়াশোনা করতো, তারপরে কিন্তু বাকি সময় সে ম্যারির পিছনেই দিত। অন্যান্য যে বিনোদন অন্যান্য কিছু এগুলো বাদ দিয়ে সে ম্যারির পিছনেই পড়েছিল। তারপরে যখন সে জব করতো, সে জবের থেকে এসেছে দূরবীন নিয়ে ম্যারির বাসার দিকে সারা রাত সারাদিন মানে যতক্ষণই সময় ছিল অতক্ষণই সময় এভাবেই তাকায় থাকতো। কী পরিমাণ অবসেসড আর কী পরিমাণ পাগল ছিল এই লোকটা। তো এরকম ক্যামেরার সামনে যে ওদের যে কথাবার্তা এগুলো শেষ করার পরে মিং নিজেকে ম্যারিকে চেনানোর পরে, তারপরে ম্যারিকে ব্লেম করার পরে তারপরে বলতে থাকে যে ক্যামেরার সামনে তুমি তোমার জামা কাপড় খুলো। তো ম্যারি প্রথমে নিজের জামা কাপড় খুলতে চায় না, স্বাভাবিক। তো তখন মিং হচ্ছে ওর দিকে বন্দুক তাক করে থাকে, পিস্তল তাক করে ম্যারিকে থ্রেট করতে থাকে আর হচ্ছে বলতে থাকে তখন জামা কাপড় খোলার জন্য। তো তারপরে ম্যারি বাধ্য হয় কাপড় চোপড় খুলতে। তো কাপড় চোপড় খোলার পরে মিং হচ্ছে ম্যারির সাথে বিকৃতভাবে আর ওয়ার্ড করে। তো তারপরে হচ্ছে যথেষ্ট পরিমাণে অ্যাসল্ট করে ম্যারিকে। তারপরে হচ্ছে ম্যারিকে বলতে থাকে যে এখন থেকে তুমি আমার ওয়াইফ হিসেবে থাকবা, এখানে এরকম প্রিটেন্ড করবা যে তুমি আমার ওয়াইফ। এর চেয়ে যদি উল্টাপাল্টা কিছু করো, যদি এরকমভাবে আমি যেরকম মানে আমি যেরকম তোমাকে বলবো এরকমভাবে যদি তুমি না চলো, আমার ওয়াইফ হিসেবে যদি তুমি না থাকো, তাহলে আমি তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো। আর স্বাভাবিক ম্যারি তো ভয় পাবেই, ম্যারির ভিতরে তো ভয় ঢুকে গেছে। কারণ যেই লোকটা 15 বছর ধরে এরকম অবসেসড হয়ে ও কোথায় কি করে, কোথায় কবে কি করছে সব কিছু জানে, ওর পিছনে এরকম 15 বছর ধরে লেগে আছে। তো সেই লোকটা তো মনে করাটা স্বাভাবিকই যে সেই লোকটা ওর ফ্যামিলির মানুষদেরকে মেরে ফেলতেই পারে। তো ম্যারি তো প্রচুর ভয় পেয়ে যায়। আর প্রতিদিন এটাই রুটিনে পরিণত হয় যে মিং ঘুম থেকে উঠে ম্যারির আলমারি খুলে ম্যারিকে বের করে মিংয়ের রুমে নিয়ে যেত। মিংয়ের রুমে নিয়ে গিয়ে অদ্ভুতভাবে ম্যারির সাথে ওয়ার্ড করতো। তারপরে হচ্ছে কয়েক ঘন্টা পর্যন্ত ম্যারির প্রতি এরকম অত্যাচার চালানোর পরে আবার ম্যারিকে এনে সে আলমারির ভিতরে বন্দি করে রেখে দিত। তো এরকমভাবেই কয়েকদিন যায়। তো কয়েকদিন এরকম যাওয়ার পরে একটা সময় মিংয়ের মনে হতে থাকে যে ম্যারি ওর সাথে কোঅপারেট করতেছে না। স্বাভাবিক, ম্যারির তো ওর প্রতিদিন এই অত্যাচার ভালো লাগে না। তো মিংয়ের যখন মনে হয় যে ম্যারি ওর সাথে কোঅপারেট করতেছে না, তখন মিং হচ্ছে ম্যারির গলা চেপে ধরে এবং প্রচণ্ড পরিমাণে জোরে গলা চেপে ধরে বলতে থাকে যে তুমি আমার সাথে এরকমভাবে ফিজিক্যাল হও না যেরকমভাবে তুমি তোমার হাজব্যান্ডের সাথে হও। মানে হচ্ছে মিং তো সারাক্ষণ দেখতো ওর বাসায় দূরবীন লাগায়া যে ম্যারি কীভাবে থাকতেছে ওর বাসার ভিতরে, ওর বাসায় কে কী করতেছে, ওর হাজব্যান্ডের সাথে কেমনভাবে থাকতো, কীরকম আচরণ করতো, এগুলো হচ্ছে মিং দূরবীন দিয়ে দেখতো। এবং সে এখন এটা এক্সপেক্ট করতেছে ম্যারির থেকে যে ম্যারি ওর সাথে ওর হাজব্যান্ডের সাথে যেরকমভাবে থাকতো মিংয়ের সাথে ম্যারি এখন সেরকমভাবে থাকবে। তো এই কথা বলে মিং হচ্ছে ম্যারির গলা জোরে চাপতে থাকে আর বলতে থাকে তুমি আমাকে ওইভাবে আমার সাথে ওইরকমভাবে থাকো না, ওইরকমভাবে আমাকে কিস করো না যেরকমভাবে তুমি তোমার হাজব্যান্ডকে করো। তো একটা সময় ম্যারির যখন গলা বন্ধ হয়ে আসতে থাকে, মানে আর দম নিতে পারতেছে না অনেক কষ্টে, তখন ম্যারি হচ্ছে ওকে ইশারা করে যে ঠিক আছে ও ওর সাথে ওর হাজব্যান্ডের মতো যেরকম আচরণ করে ওরকম আচরণই করবে। তারপরে হচ্ছে মিং ওর গলা ছাড়ে এবং ম্যারি তারপরে কিছুটা নর্মাল হয়ে ওর সাথে নর্মালি আচরণ করে। তো তারপরে হচ্ছে মিং ওর সাথে আবার এরকম অদ্ভুত কাজ করতে থাকে আর এরকমভাবেই দিন যেতে থাকে। তো এরকমভাবে কয়েকদিন যাওয়ার পরে এখন হচ্ছে ম্যারি আর বেদ তো কিছু বলে না, মিং যেরকম চলতে বলে ওরকমই চলতেছিল। তো এখন মিংয়ের কিছুটা মনে হতে থাকে যে ম্যারি আর বেদ হয়তোবা কিছুটা নর্মাল হয়েছে, এখন ওদেরকে বিশ্বাস করা যায়। তো মিং হচ্ছে কাজের থেকে আসার পরে ম্যারি আর বেদকে আলমারি থেকে বের করে দিত। ওরা ওই যে একটা তারের মতো পরা ছিল, চেইন দিয়ে তারের মতো বানানো, ওইটা পরাই থাকতো, কিন্তু ওরা ঘরের ভিতরে হাঁটাচলা করতে পারতো ওইটা পরে। তো ওদেরকে ঘরের ভিতরে হাঁটাচলা করতে দিত মিং। আর হচ্ছে রাত্রবেলা হচ্ছে ম্যারিকে অন্য রুমে নিয়ে গিয়ে ওর সাথে যখন ফিজিক্যাল হতো, তারপরে হচ্ছে যখন ঘুমাতে যাওয়ার সময় হতো তখন ম্যারি আর বেদকে হচ্ছে ওই আলমারির ভিতরে আবার বন্দি করে ও ঘুমায় যেত। মানে যতক্ষণ হচ্ছে মিং ঘরের ভিতরে সজাগ থাকতো আর বাসার ভিতরে, ততক্ষণ হচ্ছে ওরা দুজন বাসার ভিতরে হাঁটাচলা করতে পারতো, ওরা ফ্রিলি ঘোরাফেরা করতে পারতো। তো এরকমভাবে সময় কাটতে কাটতে 20 দিন কেটে যায়। তারপরে আসে হচ্ছে ফাদার্স ডে। তো ফাদার্স ডেতে মিং হচ্ছে একটু মায়া হয়। তো মিং হচ্ছে বেদকে ওর বাবাকে ফোন করার জন্য অনুমতি দেয়।
তো বেথ ফাইনালি 20 দিন পরে ওর বাবাকে ফোন করে। এর মধ্যে তো ওর বাবাও তো খুঁজতেছিল, জানে না ম্যারি আর হচ্ছে বেথের কী অবস্থা। তো তার মধ্যে বেথ ফোন করে ওর বাবার সাথে কথা বলে। তো বেথকে ঠিকই ওর বাবার সাথে কথা বলতে দেয়, কিন্তু বেশিক্ষণ কথা বলতে দেয় না, মাত্র কয়েক সেকেন্ডই কথা বলে ওরা। ওর বাবা মানে অনেক নিজেকে কন্ট্রোল করে মেয়ের সাথে কথা বলে, আর মেয়েও কথা বলে, কিন্তু বেশিক্ষণ তো কথা বলতে পারে না। আর এই যে মিং, সে আসলে চাচ্ছিল নিজের একটা ফ্যামিলি, মানে ফ্যান্টাসির ফ্যামিলি, তো যেখানে সে তার ওয়াইফের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, যেমন তেমন আচরণ করতে পারবে, তার ওয়াইফ তার ফ্যামিলি মেম্বাররা তার কথা মতো উঠবে বসবে। তো এরকম ফ্যান্টাসি থেকেই মনে হয় ও এরকম কর্মকাণ্ডগুলো করতেছিল। তো এরকমভাবে কেটে যায় 23 দিন পরে মিং ম্যারিকে বলতে থাকে যে আজকে আমরা শপিং করতে বাইরে যাব। তো এটা শুনে ম্যারি আর বেথ অনেক খুশি হয় যে ফাইনালি হয়তোবা ওরা কোনো সুযোগ পাবে হেল্প চাওয়ার জন্য। কিন্তু মিং বলতে থাকে যে শুধুমাত্র ম্যারিকে শপিংয়ে নিয়ে যাবে, আর বেথ থাকবে হচ্ছে গাড়ির ডিকিতে বন্দি। মানে বেথকে হচ্ছে বাইরে নিয়ে যাবে ঠিকই, কিন্তু ওকে হচ্ছে গাড়ির ডিকির মধ্যে আটকায় রেখে শুধুমাত্র ম্যারি শপিং মলে যেতে পারবে এবং যা যা দরকার সেগুলো কিনে নিয়ে আবার গাড়িতে চলে আসবে। তো এইটা শোনার পরে তো আর কিছু করার থাকে না। তো তারপরে হচ্ছে ম্যারি, বেথ আর মিং হচ্ছে শপিং মলে যায়। যাওয়ার পরে হচ্ছে যেরকমভাবে বেথকে হচ্ছে গাড়ির ভিতরে আটকায় রেখে ম্যারি আর মিং হচ্ছে গিয়ে শপিং করতে শপিং মলের ভিতরে যায়। তারপরে ম্যারি হচ্ছে টুকিটাকি শপিং করার পরে ও মিংকে বলতে থাকে যে যেহেতু আমি শপিং করছি তাহলে আমি আমার কার্ড দিয়ে পেমেন্ট করি, তোমার কার্ড দিয়ে আমি পেমেন্ট করব না, যেহেতু আমার প্রয়োজনীয় শপিং। মিংও আর এটা নিয়ে বেশ একটা পাত্তা দেয় না, ঠিক আছে যেহেতু ম্যারি টাকা দিতে চাচ্ছে সো ম্যারি টাকা দেখ, ওর কোনো সমস্যা নেই। আর ম্যারি এটা হচ্ছে একটু চালাকি করে চিন্তা করে যে যদি ম্যারি হচ্ছে নিজের কার্ড দিয়ে নিজের চেকবুক দিয়ে পেমেন্ট করে তাহলে হয়তোবা ওকে তো সবাই খুঁজতেছে, তাই নাহলে হচ্ছে পুলিশ জানতে পারবে যে ওর অ্যাকাউন্ট থেকে এখনও হচ্ছে টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। তো এটা জেনে হয়তোবা পুলিশ ওকে খুঁজতে কোনো একটা ক্লু হয়তোবা পাবে। এটা চিন্তা করে ম্যারি হচ্ছে এই পেমেন্টটা নিজের চেক বই দিয়ে করে। আর যখন ওরা এরকম শপিংয়ে গেছে তখন হচ্ছে মিং কিন্তু আগে থেকে ম্যারিকে বলে দিছিল যে কোনো মানে ম্যারি আর বেথকে মিং কিন্তু আগে থেকে বলে দিছিল যে কোনো চালাকি করবা না, কারো থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবা না। মিং কিন্তু নিজের বন্দুক ঠিকই নিয়ে নিয়েছিল এবং ম্যারি আর বেথকে বলছিল যে আমি কিন্তু গুলি করে দিব, তারপরে আমার যা হয় হবে, কারণ গুলি না করলেও তো আমি ধরা খাবো তোমরা চালাকি করতে গেলে, তো কোনো চালাকি করা যাবে না। তো এরকম শপিং করার পরে পেমেন্ট করে ওরা বাসায় চলে আসছে। কিন্তু যেটা চিন্তা করছিল ম্যারি যে এরকম চেক বই দিয়ে পেমেন্ট করলে ওর হেল্প পাবে, কিন্তু এরকম কোনো হেল্প পায় না, কারণ পুলিশরা ম্যারির অ্যাকাউন্ট ডিটেলস মানে চেকই করে নাই যে অ্যাকাউন্ট ডিটেলসে কিছু হইতে পারে, অ্যাকাউন্টসে কোনো ট্রানজ্যাকশন হইতে পারে, এরকম কোনো চেকই পুলিশ করে না। এটা পুলিশের খুবই বড় একটা গাধামি ছিল যে তারা ম্যারির মানে ব্যাংক ট্রানজ্যাকশনের দিকে কোনো খেয়াল করে নাই। 24 দিনেও কিন্তু মিং হচ্ছে বের হয়েছে বেথ আর ম্যারিকে নিয়ে। তো বেথকে এরকম গাড়ির মধ্যে আটকায় রেখে ম্যারিকে নিয়ে এসে বের হয়। তখন হচ্ছে বেথ গাড়ির ভিতরে অনেক চিল্লাচিল্লি করতে থাকে হেল্পের জন্য। তো পাশ থেকে 2-3টা টিনের ছেলেও যায়, তারাও দেখে। তো বেথ তখন বলতে থাকে যে আমাকে কিডন্যাপ করা হয়েছে, আমাকে হেল্প করো প্লিজ, আমাকে আর আমার মাকে। তো ওদের বেথকে দেখে না ওরকম মনে হয় না যে কিডন্যাপ হয়েছে, ওরা বেথের কথা পাত্তা দেয় না, যে ভাবে যে ছোট বাচ্চা মনে হয় মজা করতেছে, ওরা পাত্তা টাত্তা না দিয়ে চলে যায়। মানে এই স্টোরিটা আমি পড়ার সময় খুবই অবাক হয়েছে যে কতগুলো সুযোগ ওদের হাতছাড়া হয়েছে। ওরা অনেকভাবেই হেল্প পায়। তো যদি মানুষজন একটু অ্যাক্টিভ হইতো, পুলিশরা একটু অ্যাক্টিভ হইতো, আশেপাশের মানুষজন যদি একটু হেল্প করার জন্য অ্যাক্টিভ হইতো, তাহলে ওদের লাইফে মানে এতগুলো দিন এরকম দুর্বিষহ অবস্থায় কাটতো না। তো এরকমভাবে কাটতে 50 দিন চলে আসে ওদের কিডন্যাপ হওয়ার। তো 50তম দিনে হচ্ছে আমেরিকায় একটা ফায়ার ওয়ার্কস হয় এই দিনে। তো ম্যারি প্রত্যেক বছর যায় এই ফায়ার ওয়ার্কসের শো দেখতে। তো ওই দিনও মিংকে বলতে থাকে যে ও প্রতি বছরই যেহেতু যায় ও এবছরে যেতে চায়। তো মিং বলে ঠিক আছে রাত্রেবেলা আমি তোমাদেরকে নিয়ে যাব। তো রাত্রেবেলা মিং হচ্ছে ম্যারি আর বেথকে নিয়ে যায়, কিন্তু ম্যারি চিন্তা করতে থাকে যে ওখানে তো অনেক মানুষ থাকবে, কারো না কারো কাছে নিশ্চয়ই হেল্প চাইতে পারবে, কোনো না কোনোভাবে নিশ্চয়ই হেল্প চাওয়া ওর জন্য পসিবল হবে, এই চিন্তা করেই কিন্তু ম্যারি গেছিলো। কিন্তু মিং এমন চালাক যে ও হচ্ছে একদম কোনায় ওদের দুজনকে দাঁড় করায়, একদম কর্নারের সাইডে, আর হচ্ছে বন্দুক ধরে থাকে যে যদি নড়াচড়া করো অথবা যদি এখান থেকে একটু নড়াচড়া করার চেষ্টা করো অথবা কারো কাছে হেল্প চাইতে চেষ্টা করো আমি সাথে সাথে ট্রিগার এরকম চেপে দিব। আর হচ্ছে বেথের দিকেই কিন্তু মানে বন্দুক হচ্ছে বেথের দিকেই ধরে থাকে। তো ম্যারি ভয়ে কিছু বলে না, ওরা চুপচাপ ওই ফায়ারওয়ার্কসের শো দেখে আবার বাসায় চলে আসে। ওদের এই সুযোগটাও হাতছাড়া হয়ে যায়। তো এরকমভাবে সময় যেতে যেতে 53তম দিন চলে আসে। 53তম দিনে ম্যারি একটা জিনিস এর ভিতরে
ধরে খেয়াল করছে যে হচ্ছে ওকে যেই আলমারির ভিতরে যে একটা হুক লাগানো ছিল, যেটার সাথে ওর যে চেইন আর তার দিয়ে যে একটা বানানো জিনিস, ওটা যে ওকে পরানো হয় লক করার জন্য, ওইটা আলমারির ভিতরে যে হুকটার সাথে লাগানো হয় সেই হুকটা আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে। তো এটাও মিং যখন প্রতিদিন ওকে লাগায় খেয়াল করে নাই, ম্যারিও চাইছে যাতে মিং ওইটা খেয়াল না করে। তো 53 দিনে মিং যখন ম্যারিকে আটকায় রেখে সকালবেলা নিজের কাজের উদ্দেশ্যে চলে গেছে, তখন হচ্ছে ম্যারি এটা জোরে জোরে মানে টানতে থাকে আর ঝাঁকাতে থাকে নিজের সর্বশক্তি দিয়ে, যাতে ওই হুকটা খুলে চলে আসে। তো একটা সময় অনেকক্ষণ ধরে ঝাঁকানোর পরে একটা সময় ওই হুকটা ঠিকই খুলে চলে আসে। তো হুকটা যখন খুলে চলে আসে, ম্যারি তখন আলমারির দরজায় জোরে ধাক্কা দিয়ে আলমারির দরজাটাও খুলে ফেলে। তো তারপরে হচ্ছে সে আলমারি থেকে বের হয়ে গিয়ে হচ্ছে ফোনের কাছে যায় এবং ফোনে গিয়ে ইমার্জেন্সি নাম্বারে কল করে পুলিশকে ডাকে। তো ওদিকে হচ্ছে বেদ কিন্তু চিৎকার করতে থাকে। বেদ প্রচণ্ড ভয় পায় এবং বলতে থাকে যে না আম্মু তুমি যেও না, কারণ মিং এসে আমাদেরকে মেরে ফেলবে যদি তুমি কোনো মানে বেদ ভয় পাচ্ছে যদি ওরা কোনো হেল্প না পায়, আর মিং এসে যদি দেখে যে ওরা মানে ম্যারি বের হয়ে গেছে হেল্প চাচ্ছে, তাহলে তো ওদেরকে মেরে ফেলবে। তো ম্যারি হচ্ছে পুলিশকে কল করার কিছুক্ষণের ভিতরেই পুলিশ চলে আসে। পুলিশ এসে ম্যারি আর বেদকে হচ্ছে উদ্ধার করে ওখান থেকে। তখন ম্যারি বলতে থাকে যে হ্যাঁ 53 দিন আগে ও যে হারাইছে ও সেই ম্যারি। তো পুলিশ তো অলরেডি ওদেরকে খুঁজতেছেই, ওদেরকে উদ্ধার করে এবং ম্যারি তখন পুলিশদেরকে বলে দেয় যে মিং কোথায় কাজ করে। তো পুলিশ তখন হচ্ছে মিং যেখানে কাজ করে সেখানে গিয়ে মিংকেও সাথে সাথে অ্যারেস্ট করে ফেলে। আর মিংকে অ্যারেস্ট করার পরে মিংকে হচ্ছে যখন জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন বলে যে মানে বেতের সাথেও সে কিছু করছে কিনা। তো মিং বলতে থাকে যে না, সে বেতের সাথেও কিছু করে নাই, খারাপ কিছু বেতের সাথে করে নাই, সে শুধু ম্যারির সাথেই খারাপ কিছু করছে। আর পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে যে জেসন কোথায়, জেসনের সাথে সে আসলে কি করছে, তখন মিং জেসন সম্পর্কে যেটা বলে এটা খুবই দুঃখজনক। তো মিং বলে যে যখন জঙ্গলে নামছিল জেসনকে নিয়ে, জেসনকে যে বলছিল যে ছেড়ে দিছে জঙ্গলের ভিতরে, তখন আসলে সে জেসনকে ছেড়ে দেয়নি। সে জেসনকে নিয়ে জঙ্গলের ভিতরে যায় এবং একটা রড দিয়ে জেসনকে এমনভাবে মারে, জেসনের মাথায় অনেকগুলো বাড়ি মারে এবং জেসনকে মারতে মারতে ওই রড দিয়ে মেরে ফেলে এবং জেসনের চেহারা ভয়ঙ্করভাবে চেহারায় মারে। তারপরে হচ্ছে জেসনের চেহারাটা পুরো নষ্ট হয়ে যায়, জেসনকে মানে চেহারা দেখে আর চেনার উপায় নাই যে এটা জেসন। তারপরে জঙ্গলে আর কি জেসনের লাশটা লুকায়া রেখে সে চলে আসে। এই কারণে জেসনকে কেউ খুঁজে পায় না। এই কারণে হচ্ছে জেসন যেখান থেকে হারায় আর ওই জঙ্গলটা কিন্তু ওখান থেকে অনেক দূরে। তো পুলিশ কখনো চিন্তাই করে নাই যে ম্যারি আর বেথের সাথে জেসনের কোনো লিঙ্ক থাকতে পারে, কারণ হচ্ছে ম্যারি পুলিশকে বলছে যে জেসন মানে একটা ছোট ছেলেকে ও কিডন্যাপ করছিল, তারপর জঙ্গলে নিয়ে গেছিল। এই কারণে হচ্ছে পুলিশ আর কি ওকে জিজ্ঞাসা করে জেসনের ব্যাপারে জানতে পারে, নইলে তো জেসনের সাথে এইটার কোনো লিঙ্ক ছিল না। এই কারণে পুলিশ আসলে এইভাবে লিঙ্ক করতে পারে নাই। আর এতদিন ধরে জেসনকেও কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না। মাত্র 6 বছরের একটা বাচ্চার সাথে কতখানি ক্রুয়েলভাবে ও এই আচরণটা করতে পারে। তো মিংকে সাথে সাথে অ্যারেস্ট করে জেলে ভরে রাখা হয়, কিন্তু জেলে বসেও এই লোক শুধরায় না। সে তার জেলমেট থাকে, তাকে বলতে থাকে যে আমি তোমাকে 50,000 টাকা দিব, তুমি বের হওয়ার পরে ম্যারিকে মেরে ফেলবে। মানে আর কাউকে যখন সে পায় নাই, কোনো ওয়ে যখন পায় নাই ম্যারিকে মারার, তখন সে তার যে সেলমেট তাকেই বলতে থাকে, তাকেই অফার করে বসে যে ম্যারিকে মারার জন্য। তো এর 3 বছর পরে যখন ট্রায়াল শুরু হয়, ট্রায়াল রুমে যখন ম্যারি আসে আর মিংও যখন কাঠগড়ায় দাঁড়ানো ছিল, তখন মিং এমন একটা ভয়ঙ্কর কাজ করে। সে হচ্ছে পাশে যে সিকিউরিটি গার্ড টাইপের লোকজন থাকে না, পুলিশ টাইপের, তাদের কোমরে ছোট একটা ছুরি থাকে। ওই ছুরিটা সে হচ্ছে মানে দৌড় দিয়ে ওই ছুরিটা নিয়ে সে ম্যারির উপর ঝাঁপায় পড়ে এবং ম্যারির গলায় মানে ওই ছুরি দিয়ে ম্যারিকে মারার চেষ্টা করে, ম্যারির গলায় আঘাত করার চেষ্টা করে। কিন্তু ভাগ্যক্রমে ম্যারির গলায় না লেগে ওই ছুরিটা হচ্ছে ম্যারির ঠোঁটের পাশে গালে লেগে যায়। ওই জোকারের যেরকম ফেস হয়ে যায় না, কাটা থাকে সাইড দিয়ে, ওই টাইপের গাল আর কি ম্যারির হয়ে যায়। ঠোঁট থেকে আর কি গাল পর্যন্ত কেটে ওই টাইপের একটা ফেসের মতো হয়ে যায় ম্যারির এক সাইডে। তো চিন্তা করা যায় কোর্টে বসে জাজের সামনে, পুলিশের সামনে, সবার সামনে সে ম্যারির উপর আক্রমণ করে বসে ম্যারিকে মারার জন্য। মিং ম্যারির উপর এতটা রেগে যায়, ম্যারি হচ্ছে মিংকে ধরায় দিচ্ছে এই কারণে যে সে ম্যারিকে এখন মেরেই ছাড়বে যেভাবেই হোক। তো এরপরে জাজেসরা মিংকে 30 বছরের শাস্তি শোনায় আর 30 বছরে হচ্ছে বিনা প্যারোলে শাস্তি শোনায়। 30 বছর পরে মিং হচ্ছে প্যারোলের জন্য অ্যাপ্লাই করতে পারবে।
তো 30 বছর পরে 2010 সালে মিং যখন প্যারোলের জন্য অ্যাপ্লাই করে তখন ম্যারি হচ্ছে তার মেয়ে বেথকে নিয়ে কোর্টে যায় এবং কোর্টে গিয়ে হচ্ছে মিংয়ের প্যারোল যাতে অ্যালাউ না হয়, মিং যাতে প্যারোলে বের হতে না পারে তার জন্য জাজেসদের কাছে আবেদন করে এবং জাজেসরা হচ্ছে ম্যারির আবেদন শুনে মিংয়ের প্যারোল হচ্ছে খারিজ করে দেয়। তো মিং হচ্ছে এখন পর্যন্ত জেলে বন্দি আছে। আর ম্যারি ওর 53 দিন কীরকম ভয়ঙ্করভাবে কেটেছে সেটা চিন্তা করে এখনও ভয়ে কেঁপে ওঠে, রাতে ঘুম থেকে জেগে ওঠে, এরকম একটা সিচুয়েশন। ও অতটা নর্মাল ওর লাইফে হতে পারে না। আর ওর হাজব্যান্ড ওর পাশেই আছে, ওর সাপোর্ট হিসাবে ওর পাশেই আছে। আর ওর মেয়ের লাইফেও ওই 53টা দিন যথেষ্ট ভয়ঙ্কর, এখনও সেই স্মৃতিগুলো ওর মেয়েও ভুলতে পারে না। আর হচ্ছে ওদের এই লাইফ নিয়ে, ম্যারি আর ম্যারির মেয়ে, এইটার লাইফ নিয়ে একটা মুভি বের হয়েছে। মুভিটার নাম হচ্ছে অ্যাবডাক্টেড, দ্য স্টোরি অফ ম্যারি স্টাফার মনে হয়, এরকম কিছু একটা, আমি নাম দিয়ে দিব। আপনারা চাইলে মুভিটা দেখে আসতে পারেন। আর আপনাদের কি মতামত এই ম্যারি আর মিং সম্পর্কে, এরকম অবসেসড একটা লোকের এরকম ভয়ঙ্কর কর্মকাণ্ড সম্পর্কে? এই ছিল মিংয়ের ভয়ঙ্কর অবসেশনের কাহিনী। আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে জেসনের জন্য। আর আজকের স্টোরি সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি এরকম ট্রু ক্রাইম স্টোরি শুনতে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে গ্রো করতে সাহায্য করুন। আবার চলে আসবো নতুন কোনো স্টোরি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।